নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব প্রমথনাথ বিশির লেখা বই রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন থেকে একটি ছোট অংশ। এই সপ্তাহে আমি ধারাবাহিকভাবে রবীন্দ্রনাথের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন ঘটনার কথা আমি আপনাদের বলে শোনাচ্ছি। আজ দেখব শিক্ষক রূপে রবীন্দ্রনাথ কেমন ছিলেন। শান্তিনিকেতনে প্রমথনাথ বিশির প্রথম অভিজ্ঞতার কথা। এতদিন পরেও আজ আমার বেশ স্পষ্ট মনে পড়ে, একদিন আষাঢ় মাসের সন্ধ্যাবেলায় শান্তিনিকেতনে গিয়া উপস্থিত হইলাম। তখনকার দিনে বোলপুরে রেল স্টেশনটি ছোট ছিল। স্টেশনের বাহিরে বটগাছের তলে কয়েকখানা গরুর গাড়ি থাকিত। তারই একখানা গাড়ি চড়িয়া শান্তিনিকেতনের দিকে রওনা হইলাম। যখন আশ্রমে গিয়া পৌঁছিলাম তখন অনেকক্ষণ অন্ধকার হইয়া গিয়াছে। কোথায় নামিলাম, কোন ঘরে গিয়া বসিলাম, কাদের সঙ্গে প্রথম কথা বলিলাম, সে কথা আজ আর মনে পড়ে না। কিছুক্ষণ পরেই খাবারের ডাক পড়িল। এখন যেখানে লাইব্রেরি তার উত্তর দিকে বড় একখানি টিনের ঘর ছিল, তখনকার দিনে সেটি ছিল খাবার ঘর। আর এখন যেখানে আপিস বাড়ি তারই খানিকটা অংশ ছিল রান্নাঘর। এই টিনের ঘরে লম্বা করিয়া চটের আসন পাতা, শাল পাতা আর গেলাস বাটি সাজানো। এই রকম ৫-৬টি সুদীর্ঘ শ্রেণী। খাবারের আয়োজনের মধ্যে খিচুড়ি ও পায়েসের ব্যবস্থা ছিল মনে পড়ে। প্রথম সূচনা নেহাত মন্দ লাগিল না। তারপরে কে যেন আমাকে শোবার জন্য বিথিকা ঘরে লইয়া গেল। সেবার বোধ করি বিথিকা গৃহ নতুন তৈয়ারি হইয়াছে। বিছানায় গিয়া শুইলাম। সন্ধ্যাবেলা এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছিল। নতুন ছাওয়া চালে খড়ের সিক্ত গন্ধ পাইলাম। এই উদ্ভিজ স্নিগ্ধ সুবাসেই আমার শান্তিনিকেতনের প্রথম যথার্থ অভিজ্ঞতা। তারপর তো কত বছর কাটিয়া গিয়াছে, কত নূতন নূতন অভিজ্ঞতার স্তর জীবনের উপর জমিয়া উঠিয়াছে। কিন্তু যখনই খড়ের চালের সিক্ত স্নিগ্ধ সুগন্ধ পাই, আমার সেই প্রথম রাত্রিটির কথা মনে পড়িয়া যায়। কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম জানি না। যখন জাগিলাম দেখি অনেক বেলা। অন্য ছেলেরা অনেকক্ষণ উঠিয়া গিয়াছে। আমাকে নূতন ছেলে বলিয়া বোধ করি জাগাইয়া দেয় নাই। সেই প্রথম দিনের আলোয় শান্তিনিকেতনের সঙ্গে পরিচয়। যেখানে জীবনের ১৭ বছর কাল কাটিবে, সেখানকার সেই প্রথম প্রভাত। বাহিরে আসিয়া সবচেয়ে বিস্ময় লাগিল, ব্যাপারখানা কি? ছেলেরা মাঠের মধ্যে ইতস্তত আসন পাতিয়া বসিয়া কেন? ইহার অনুরূপ তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে হইল না। গ্রামের ছেলে আমি, মনে কিছু কৌতূহল ছিল, কিন্তু কৌতূহল নিবৃত্তির সাহস যথেষ্ট পরিমাণে ছিল না। তারপর দেখিলাম ছেলের দল এক জায়গায় সমবেত হইয়া সমস্বরে কি যেন আবৃত্তি করিয়া গেল। একটা সংস্কৃত মন্ত্র বলিয়া মনে হইল। এই পর্ব সমাধা হইলে সকলে সারিবন্দিভাবে জলযোগের জন্য রান্নাঘরের দিকে চলিয়া গেল। এতদিন পরে সব কথা অবিকল মনে থাকিবার নয়, কত কথা ভুলিয়া গিয়াছে। হয়তো 10টা ঘটনা মিলিয়া একটা ঘটনায় পরিণত হইয়াছে। কত ঘটনার মেলবন্ধন ভাঙিয়া নতুন পর্যায় সৃষ্টি করিয়াছে। আবার পরের ঘটনা আগের উপর আরোপিত হইয়াছে। ইহার পর মনে পড়ে আমাকে ক্লাসে ভর্তি করিয়া দিবার কথা। তখনকার দিনে শান্তিনিকেতনে একই ছেলে শিক্ষার তারতম্য অনুসারে এক এক বিষয়ে উচ্চতর বা নিম্নতর শ্রেণীতে পড়িতে পাইত। ম্যাট্রিকুলেশন ক্লাসকে যদি প্রথম শ্রেণী বলা হয়, তবে 10ম শ্রেণী নিম্নতম। কোনো ছেলে বাংলা ইংরেজিতে হয়তো 7ম শ্রেণীতে পড়ে, গণিতে সে 8ম শ্রেণীভুক্ত। বছর শেষে সব বিষয়ে যাহাতে সে 6ষ্ঠ শ্রেণীর উপযুক্ত হইতে পারে, সেদিকে কর্তৃপক্ষ দৃষ্টি রাখিতেন। কাল্পনিক দৃষ্টান্ত খাড়া করিয়া লাভ কি? আমি নিজেই এই বিচিত্র শ্রেণীর একজন ছাত্র ছিলাম। গণিতে আমি বরাবর 1 শ্রেণী নিচে পড়িতাম। বছর শেষে আমাকে সব বিষয়ে সমান পারদর্শী করিয়া তুলিতে কর্তৃপক্ষের চেষ্টার ত্রুটি ছিল না। কিন্তু গণিতে শূন্যবাদ প্রচার করিবার জন্যই যাহার জন্ম, কর্তৃপক্ষের তাড়না তাহার কি করিবে? ফল হইত এই যে
বছর শেষে গণিতে আমাকে ডবল প্রমোশন দেয়া অন্যান্য বিষয়ের সঙ্গে সমান করিবার ব্যর্থ প্রচেষ্টা করা হইত। দু একদিন সেই নূতন ক্লাসে মৌনব্রত অবলম্বন করিয়া গণিতের নিচের ধাপে ফিরিয়া আসিতাম। ছাত্র ও অধ্যাপক সকলেই নিশ্চিন্ত হইতেন। একবার এইরকম একটা ডবল প্রমোশনের কথা বেশ মনে আছে। এই ব্যাপারে আমার আর এক সঙ্গী ছিল। ইহাতে বিস্ময়ের কিছু নাই। কোনো বিষয়ে যে আমার অনন্য সাধারণত্ব নাই, ইহা তাহারই প্রমাণ করে। এখন আমরা তো দুটিতে নূতন ক্লাসে গুটি গুটি গিয়া এক টেরে গম্ভীরভাবে বসিয়া রহিলাম। শরৎবাবু ছিলেন শিক্ষক। আমার গণিতবিদ্যার খ্যাতি অজ্ঞাত ছিল না, পাছে তাহার চোখে পড়িয়া যায় সেই ভয়ে একটু আড়ালেই বসিয়াছিলাম। শরৎবাবু ব্ল্যাকবোর্ডে একটি অঙ্ক লিখিয়া দিলেন। তাতে হুন্দর কথাটি ছিল। এখন আমরা দুজনে পূর্বে কখনো হুন্দর শব্দ শুনি নাই। প্রথম শ্রবণের শব্দটা হাস্যকর বলিয়া মনে হয়, কিন্তু একে অঙ্কের ক্লাস, তার উপরে শরৎবাবু কাল বৈশাখী মেঘের মতো গাম্ভীর্য ও শিলাবর্ষণের খ্যাতি। কাজেই হাসিবার মতো আমাদের ঠিক মনের অবস্থা ছিল না। আমরা সর্বজ্ঞ ও গম্ভীরতা মুখে টানিয়া আনিয়া খাতার পাতায় আঁকযোগ করিতে লাগিলাম। সঙ্গী আমাকে শুধাইল, হুন্দর মানে কি? আমি বলিলাম, ওটা বোধহয় লেখার ভুল, হাঙ্গর হবে। সে বলিল, জিজ্ঞাসা করো না। আমি বলিলাম, চুপ করো, অন্তত একটা দিনও ডবল প্রমোশনের ক্লাসটা করতে দাও। অগত্যা চুপ করিয়া থাকিবার পরামর্শই গৃহীত হইল। কিন্তু এত বিদ্যা কি অধিকক্ষণ চাপা থাকিতে পারে? কিছুক্ষণের মধ্যেই শরৎবাবু আমাদের সম্যক পরিচয় লাভ করিলেন এবং পত্র পাঠ নিচের ক্লাসে পাঠাইয়া দিলেন। আসিবার পূর্বে বুঝিলাম শরৎবাবুর সম্বন্ধে যেসব খ্যাতি আছে তা অত্যন্ত পীড়াদায়কভাবে সত্য। এখন আমার গণিতবিদ্যা সম্বন্ধে একটা উদাহরণ অগণিত, আর একটা বলিলেই যথেষ্ট হবে। নগেন আইচ মহাশয় আমাদের গণিত শিক্ষক ছিলেন, আবার পরীক্ষকও। সেবার প্রশ্নপত্রে 12টি অঙ্ক দিয়াছিলেন, যে কোনো 10টি করিতে হইবে। আমি দেখিলাম অত্যল্পকালের মধ্যে 10টি হইয়া গেল, দুটাই বা বাকি থাকে কেন? সে দুটাও করিলাম। কেবল একটি সমস্যার সমাধান করিতে পারিলাম না। তবে কি আমি 100 নম্বরের মধ্যে 120 নম্বর পাইব? মন্দ মজা হইবে না। মজা ভালোই হইল এবং তাহার জন্য অপেক্ষা করিতে হইল না। বিকেলবেলায় ভূগোলের পরীক্ষা। আমি দ্রাঘিমা ও বিষুবরেখার আপেক্ষিক সম্বন্ধ বিচারে নিযুক্ত। এমন সময় আইচ মহাশয়ের প্রবেশ, হাতে একখানা খাতা। নিমেষপাত মাত্র বুঝলাম খাতাখানি আমারই, এবং সঙ্গে সঙ্গে মনে হইল 100 নম্বরের মধ্যে 120 সমাধান করিতে না পারিয়া অবশেষে আমাকে অভিনন্দন জানাইতে আসিয়াছেন বোধহয়। ভুল তো আমার কখনোই হইতে পারে না, কিন্তু তাহার মুখের দিকে চাহিয়া মনে হইল এ তো অভিজ্ঞতা জ্ঞাপন পূর্বক মূর্তি নহে। তিনি রুদ্র কণ্ঠে শোধাইলেন, এ কি করিয়াছ? আগে ভুল হইয়াছে কি? ভুলের কথা হইতেছে না, ভুল ছাড়া তুমি কি করিবে? কিন্তু শেষ পৃষ্ঠায় এটা কি? একটি কবিতা। একে তো সবগুলি অঙ্ক ভুল করিলে, সে কথা ধরি না, কবিতা লিখিতে গেলে কেন? আমি বিনীতভাবে বলিলাম, হাতে কিছু সময় ছিল, ভাবিলাম কেন নষ্ট করিব, তাই কবিতাটা লিখিলাম। ততক্ষণে কয়েকজন অধ্যাপক আসিয়া জুটিয়াছেন। ব্যাপার কি? দেখুন ছোকরার কাণ্ড, অঙ্কগুলি তো সব ভুল করিয়াছে। সে কথা ধরি না, উহার কাছে সদুত্তর কেহ প্রত্যাশা করে না, তারপরে কিনা অঙ্কের খাতায় কবিতা। ভাবটা এই যে ইতিহাস বা ভূগোলের খাতায় হইলে অপরাধ অমার্জনীয় হইত না। এখন একে নিয়ে কি করা যায় বলুন তো? কে কি বলিবেন, কারণ এরকম অপরাধের নজির আশ্রমের ইতিহাসে নাই। কাজেই সকলে গভীর চিন্তায় নীরবতা অবলম্বন করিলেন। চলিলাম আমি গুরুদেবের কাছে। আইচ মহাশয় সুপ্রিম কোর্টে আবেদনের উদ্দেশ্যে প্রস্থান করিলেন। আমার বিষুবরেখা তখন শূন্যময় এবং দ্রাঘিমা লঘিমায় পরিণত হইয়াছে। কিন্তু অদৃষ্টের ও গুরুদেবের যথেষ্ট রসিকতা জ্ঞান থাকায় সুপ্রিম কোর্টে আমার সম্পূর্ণ জয়লাভ হইল।
গুরুদেব খাতাখানা আগাগোড়া দেখিয়া বলিলেন, নগেন, অঙ্কগুলা তো হয় নাই দেখাই যাইতেছে, কিন্তু যাই বলো বাপু, কবিতাটা কিন্তু হইয়াছে। আহা, কি সরল স্বীকারোক্তি ও আন্তরিকতা! শোনো না। হে হরি, হে দয়াময়, কিছু মার্ক দিও আমায়। তোমার শরণাগত নহি সতত, শুধুই পরীক্ষার সময়। ওর বয়সের কথা ছাড়িয়ে দাও। এমন কয়জন প্রবীণ ভক্তকবি আছে যে প্রশ্নপত্রের 10টা অঙ্কের উদ্যত 10খানা খড়গের মুখে দাঁড়াইয়া এভাবে আত্মনিবেদন করিতে পারে। ওকে অঙ্ক কষাইতে চেষ্টা করো, তাই বলিয়া কবিতা লেখায় বাধা দিও না। আমি তখনও লঘিমা সিদ্ধি করিতেছি, এমন সময় বিচারে সর্বস্ব খোয়ানো মুখচ্ছবি নগেনবাবু প্রবেশ করিয়া খাতাখানা আমার দিকে ছুঁড়িয়া দিলেন। নাও, এখন থেকে অবাধে কবিতা লিখিয়া যাও, কেউ বাধা দিবে না। নগেনবাবু আমার সম্বন্ধে অত্যন্ত হতাশ হইয়া প্রস্থান করিলেন। এরকম কত না লোকের কত না হতাশার ভগ্ন সেতুর উপর দিয়া আমার জীবনযাত্রার পথ এই পর্যন্ত যে টিকিয়ে আছি, ইহাই আশ্চর্য। গণিত সম্বন্ধে অজ্ঞতা কবুল করার লোকের সন্দেহ হইতে পারে, ম্যাট্রিকুলেশনের ঘাঁটি পার হইলাম কি প্রকারে। বলা বাহুল্য, জ্যামিতির সাহায্য না পাইলে কখনোই হইতা না। জ্যামিতি এমন মুখস্থ করিয়াছিলাম যে প্রথম হইতে শেষ, আবার শেষ পর্যন্ত হইতে প্রথম অনর্গল আবৃত্তি করিয়া যাইতে পারিতাম। লোকে বলিত, জ্যামিতি বুঝিয়া লইলে নাকি মুখস্থ করিবার আর প্রয়োজন হয় না। হয়তো তাই, কিন্তু ওরকম বিপজ্জনক ঝুঁকি লইবার সাহস আমাদের ছিল না। এসব তো অনেক পরের ঘটনা। প্রথম দিন আমার যখন শ্রেণী নির্ণয়ের প্রশ্ন উঠিল, কে যেন একজন বলিলেন, একে গুরুদেবের কাছে নিয়ে যাও। গুরুদেব বলিতে যে রবীন্দ্রনাথকে বুঝায় তাহা ভাবিতাম না, জানিতামও না। আর সত্য কথা বলিতে কি, তখন রবীন্দ্রনাথের নামই শুনি নাই, এমনকি তাহার কোনো কবিতাও পড়ি নাই। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনের দোতলায় থাকিতেন। সেখানে গিয়া দেখিলাম আমার বয়সের কয়েকটি ছেলে, আর মাঝখানে রবীন্দ্রনাথ। তখনও তাহার চুল দাড়ি সব পাকে নাই, কাঁচা পাকায় মেশানো, কাঁচার ভাগই বোধহয় বেশি। পরনে পায়জামা ও গায়ে পাঞ্জাবি। তিনি আমাকে বসিতে বলিলেন। আগের সূত্র অবলম্বন করিয়া অধ্যাপনা চলিতে লাগিল। তিনি একজন ছাত্রকে বলিলেন, আচ্ছা, ইংরেজিতে বলতো, সবির একটি গাধা আছে। সবি ক্লাসের অপর একটি ছেলের নাম। ছাত্রটি নির্বিকার চিত্তে বলিয়া গেল, সবি ইজ অ্যান অ্যাস। আমরা কেহ হাসিলাম না, কারণ গাধা থাকার ও গাধা হওয়ার ভেদ সেই বয়সে বোধ করি আমাদের মনে স্পষ্ট হইয়া ওঠে নাই। কিন্তু রবীন্দ্রনাথ হাসিয়া উঠিলেন, বলিলেন, দেখলি সবি, তোকে গাধা বানিয়ে দিলে। ইহাতেও সবি হাসিল না, বোধ করি পদবৃদ্ধির লোভ হওয়াতে সে কিছু ক্ষুণ্ণই হইল। রবীন্দ্রনাথের সম্বন্ধে ইহাই আমার প্রথমতম স্মৃতি। ঘটনাটি অতি তুচ্ছ, কিন্তু এই তুচ্ছ সূত্রটাকেই অবলম্বন করিয়া বছরের পর বছর রবীন্দ্রনাথের কত স্মৃতি জমিয়া উঠিয়াছে। ফলে এই ঘটনাটি যেন আমার কাছে রবীন্দ্র চরিত্রের অন্যতম প্রতীকে পরিণত হইয়াছে। লঘুতম কথাবার্তা হইতে মোচড় দিয়া তাহার রস আদায় করিবার ক্ষমতা, অভাবনীয়ের সঙ্গে তাল রাখিয়া তাহার রস সৃষ্টির শক্তি, শিশু মনের সঙ্গে সমসূত্রে নিজেকে অনায়াসে স্থাপন, এই সমস্তই রবীন্দ্র চরিত্রের বৈশিষ্ট্য। শিক্ষাদান যাহার ব্যবসা, তেমন লোক হইলে এই ঘটনায় না জানি কি অনাসৃষ্টি করিয়া বসিত। কিন্তু শিক্ষাদানে যাহার সহজাত প্রতিভা, তিনি কি অনায়াসে সমস্ত ঘটনাটির উপর শুভ্র কাশকুসুমের মতো একটি হাসির হিল্লোল বুলাইয়া দিয়া ইংরেজি তর্জমার আবহাওয়া হইতে তাহাকে একেবারে রূপকথার অনির্বচনীয়তা দান করিলেন। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট্ট স্মৃতিচারণাটি। এই রবীন্দ্র স্মৃতিচারণাটি এই সপ্তাহ জুড়ে চলছে। যদি সবগুলোই জানতে চান, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট, আর সেখানেই পাবেন রবি প্রণাম। রবি প্রণামে এগুলো সবই আছে।
যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমায় উৎসাহ দেবেন। তবে আজকের মতো আসি। নমস্কার।